স্বার্থপর মানে? মানে বুঝতে পারছো না? নতুন করে কথাটা বলছি তোমাকে, আজ আবার বুঝে বলে দিতে হবে? কেন বলছো সেটা বুঝিয়ে না দিলে বুঝবো কি করে? তুমি শুধু নিজেরটা বোঝো, অন্যেরটা বুঝতে চাও না, কখনো বোঝোনি। বুঝলাম, কিন্তু এখন কেন বলছো সেটা বুঝলাম না। বুঝলেন না? নাকি না বোঝার ভান করছো? তোমার ভান বোঝাও তো সহজ কর্ম নয়। আহা, কি বলবে সেটা স্পষ্ট করে না বলে কেন জটিল করে তুলছো? আমি জটিল করে তুলছি? আমার ভেতর কোনো জটিলতা নেই। জটিলতা যা আছে সব তোমার ভেতর। সবাই ঠিকই বলে তুমি সত্যি একজন জটিল মানুষ। কথাটা হয়তো সত্যি। আমার আবেগ যেমন প্রবল, তেমনি আমার যুক্তিও। কেউ কেউ বলেন আমি নাকি প্রতিভাবান, আর এই প্রতিভাই আমার জটিলতা আরো বাড়িয়েছে। তাই সাংসারিক, পারিবারিক, সামাজিক এই সমস্ত কিছু থেকে আমি অনেকটাই বিচ্ছিন্ন। অনেকে বলেন আমি নাকি আপোষ করতে জানি না, হয়তো এই কথাটাও সত্যি। নিজের স্ত্রীর এরকম কথা, এরকম রুদ্র মূর্তি দেখে কার নাম উদ্যত হয়? তবুও মাঝে মাঝে ভাবি, সময় সময় ওর এই রুদ্র আচরণের নিশ্চয়ই কোনো গূঢ় কারণ আছে। কারণটা মনে করে মনটা কিরকম খচখচ করে, কিন্তু ওকে মন খুলে বলতে পারি না। আমার যুক্তিবোধ অত্যন্ত প্রবল। হয়তো সেই প্রবল যুক্তিবোধের কারণেই এই বলাটা আটকে যায়। তবু এভাবেই জীবনটা চালিয়ে নিতে হবে। দেখেও না দেখে, মেনেও না মেনে, বুঝেও না বুঝে, রেগেও না রেগে, এইভাবে জীবনটা চালিয়ে নিতে হবে। আসল কথাটাই যে এখনো বললে না। আসল কথা মানে? আসল কথা মানে আমাকে কেন স্বার্থপর বললে? তোমার টেবিলে অনেকদিন ধরে একটা ফাইল আটকে আছে। সেই কথা? সে তো অনেক পুরনো কথা। পুরনো কথা নয়, ভদ্রলোক গত 7 দিনে 14 বার ফোন করেছে। তুমি তো কোনো গাই করছো না। ও, কাজটা না করে দিলে তো তোমার সম্মান নষ্ট হয়। এখানে মান সম্মানের প্রশ্ন উঠছে কেন? ভদ্রলোক আমার চেনা, আমি তার ধরে চাকরি করছি, তুমিও তাকে চেনো। একটা পরিচিত লোকের কাজ করতে তোমার এত কষ্ট হয় কেন? এতবার বলতে হবে তোমাকে? দেখো, কাজটা খুব সহজ নয়, অনেক কিছু পরখ করে দেখতে হবে, আর সবকিছু তো আমার হাতে নয়। অবশ্যই তো তোমার একটু অসুবিধা হবে। মানে? তোমার ঊর্ধ্বতন কর্তাটি তোমাকে যখন তখন রুমে ডেকে পাঠাবেন। কি বলতে চাও তুমি? সেদিন শরীফ আফতাব তোমাকে তার রুমে 2 বার ডেকে পাঠিয়েছেন। কেন? কেন তুমি পাক্কা 80 মিনিট তার রুমে বসেছিলে? প্রেমে পড়েছো নাকি? কি বললে? কথাটা বলতে তোমার রুচিতে বাঁধলো না? যা সত্য তাই বলেছি। ও যুধিষ্ঠির, এখন আমি যদি বলি তোমাকে তোমার অফিস রুমে তুমি কবে কাকে কতক্ষণ বসিয়ে রেখেছিলে, বলবো? শুনতে চাও? মনে করো আমি কোনো খোঁজ রাখি না? আস্তে চেঁচিও না। আচ্ছা, আমি কিছু বললে তুমি আমার গলা চেপে ধরতে চাও কেন? সেদিন রাতে তোমার সে বান্ধবী তোমাকে ফোন করেনি রাত 2টার সময়, যার চোখে তুমি আষাঢ়ের মেঘ খুঁজতে? তারপর ফোন ছেড়েছে কখন? ততক্ষণে সকাল। আমি কিছু বলি না বলে যা খুশি তাই করবে, যা মুখে আসে তাই বলবে? আরো জানি, বলবো? কি কি বলবে? রায়হানদের বাড়িতে সেদিন ওই হাঁটুর বয়সী মেয়েটিকে তুমি কি কবিতা শোনাচ্ছিলে? একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার স্বাদ যদি হয়। এত যদি স্বাদ হয় তো যাও, গিয়ে ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হও। দেখো কটা ছোকরি তোমার পেছন পেছন কবিতা শুনতে দৌড়ায়। একদম বাজে কথা বলবে না, নির্বোধ মেয়ে মানুষ কোথাকার। এই মানুষটিকে মাঝে মাঝে কেমন যেন অচেনা মনে হয়। একই অভিযোগ অবশ্য আমাকেও শুনতে হয়।
আবার এইরকম নির্বোধ অভদ্র বিশেষণের চাদরও আমার গায়ে পরিয়ে দেওয়া হয়। আমার চাকরিতে যথেষ্ট সুনাম রয়েছে, অবশ্য তাতে ওর যে অবদান আছে তা আমি স্বীকার করি। আমাদের প্রেমের বিয়ে, ওর বাবা মার আপত্তি ছিল, কারণ না জানলেও বুঝতে পারি। খুব অল্প সময়ের ব্যবধানেও ওর বাবা অবশ্য আমাদের বিয়ে মেনে নিয়েছিল, কিন্তু ওর মা আমাকে মেনে নিতে পারেনি। ভদ্রমহিলা আমার সঙ্গে ঝগড়াও করত। আমি একেবারে মুখ বুজে থাকতাম না, কোনো কোনো দিন তুমুল বেঁধে যেত। ও অবশ্য কাউকে কিছু বলতে পারতো না, ওর বলার উপায়ও নেই। মা স্ত্রী দুজনের ঝগড়া নীরবে শুনতে হতো ওকে। তখন খুব খুব অসহায় মনে হতো ওকে। স্যার, আমি আবেদিন। জি আবেদিন সাহেব, কি ব্যাপার আপনার? গত 3 দিন ধরে আপনাকে আমি ফোন করে যাচ্ছি, একটা কল ব্যাক করার প্রয়োজন বোধ করছেন না? না স্যার, মানে একটু ঝামেলায় ছিলাম। আচ্ছা, কাজটা তো আপনার নাকি? তো আপনার সব কাজ আমি করে দেব, কি ভেবেছেন কি আপনি? সরি স্যার, ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এই পরশুদিন আপনি অফিসে আসবেন। আপনার ওই মোটা গোফালা লোকটাকে সাথে আনবেন না। আপনার টাক মাথা তবু আমার সহ্য হয়, এই গোফালাকে আমার সহ্য হয় না। জি স্যার। আচ্ছা ঠিক আছে। রেগে গেলে মাথা ঠিক থাকে না, যা মুখে আসে তাই বলি, অন্যরা যা আশা করে না। এর কারণটা কি? আমি যুক্তিবাদী মানুষ, অন্তত অনেকে তো তাই ভাবেন। যুক্তি দিয়ে আমি যদি দেখতে পাই তাহলে বলবো সত্য সবসময় অপ্রিয়। এতক্ষণ আমার স্ত্রী আমার সম্পর্কে যা যা বললেন সব সত্য। মেনে না নিয়ে তর্ক করে গেলেও নিজের কাছে স্বীকার করতে দোষ কি? আমার পরিচিত জনেরা এটাকে আমার একটা খুব বড় গুণ হিসেবে দেখতে পায়। তবে আমি জানি আমার স্ত্রীর কাছে আমার এই গুণটি সবচেয়ে প্রিয়। তাই তো এত ঝড় অগ্নির মধ্যেও এই সম্পর্কটা টিকে আছে। সম্পর্ক, এই ছোট্ট একটি শব্দকে আমি বহুদিন বহুভাবে নানা দিক থেকেই একটা একটা ছিঁড়ি ছাদ দেবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কোনো কুল কিনারা পাইনি। আমার স্ত্রী যে ওই আষাঢ়ে মেঘের চোখের মেয়েটির কথা বললেন, ওর সঙ্গে আমার সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই সম্পর্ক শব্দটি নিয়ে আমি অনেকদিন মাথা ঘামিয়েছি। কেমন আছিস? মাঝখানে অনেকদিন আসা হয়নি, ঢাকার বাইরে ছিলাম। কি রে, কোথায় যাচ্ছিস? ভেতরে যাচ্ছি, শরীরটা ভালো লাগছে না। তোকে চাটা দিতে বলি, খেয়ে চলে যাও। মানে
তোর কি হয়েছে? কি হবে আবার? কিছুই হয়নি। কিছু একটা তো, ও বুঝতে পেরেছি। তোর প্রয়োজনের সময় আমি নিজে গিয়ে টাকাটা দিয়ে এলাম। তোর কি উচিত ছিল না একবার আমাকে জানানো? এতগুলো দিন পার হয়ে গেল, তুই আমাকে জানালি না। এতটুকু সৌজন্যবোধ নেই? তুই আমাকে এভাবে বলতে পারবি আমি কল্পনাও করতে পারিনি। আমাদের সেই কবে থেকে বন্ধুত্ব, তুই এভাবে বললি কি করে? সত্যি কথা আমি এভাবেই বলি। ঠিক আছে, আমি যাচ্ছি। কাল এসে আমি তো সব টাকা ফেরত দিয়ে যাব। চলি। আমার বন্ধু, সহকর্মী সকলে আমাকে বলে অহংকারী, দেমাগ। আজকে থেকে অশফাকেরও হয়তো সেই ধারণাটা প্রবল হবে। কিন্তু আমি কি ওকে সকলে অন্যায় করেছি? না, দোষ তো ওরই। ওর তো রাগ করা উচিত হয়নি। এরপরেও যা মনে করার করুক। এরপর থেকে হয়তো আমার সঙ্গে কথাই বলবে না, কিন্তু তারপরেও আমি এই কথাগুলো এইভাবেই বলব। আমার স্ত্রীকে আমার লেখা একটা প্রবন্ধ পড়তে দিয়েছি। অবশ্য লেখাটি আজকে পত্রিকায় ছাপা হয়েছে। বেশ কিছু ফোন। আমার স্ত্রী তার প্রতিক্রিয়া এখনো জানাননি। আমার কোন লেখাটি কেন ওর খারাপ লাগে, কেন ভালো লাগে, আমি জানি। আজকে সে তার প্রতিক্রিয়া জানাবে। যদি সে খুব রেডি আছে, সবসময় রাগের মধ্যে প্রতিক্রিয়া জানা, এটা ওর বহুদিনের অভ্যাস। যা লেখো বোঝা যায় না। বোঝানোর দায়িত্বটা আমার নয়। যে লিখবে বোঝানোর দায়িত্বটা তার। যে পড়বে বোঝার দায়িত্বটা তার। পড়ে যাতে বোঝা যায় সেভাবে লেখা উচিত। উচিত অনুচিত বিচারের ভার নির্দিষ্ট করে কাউকে দেওয়া হয়নি। যা ইচ্ছে তাই লিখে ফেললাম, সে অধিকারও নিশ্চয়ই কেউ তোমাকে দেয়নি। তা ঠিক। অবশ্য আমি যখন লিখি তখন বোঝার মতো করে লিখি। সেটা যখন কেউ পড়ে, তাকে বোঝানোর দায়িত্বটা আমার নয়, তার মস্তিষ্কের। কি বললে? তোমার লেখা বোঝার ক্ষমতা আমার নেই? আমি তা বলিনি। মানে তো তাই দাঁড়ায়। যদি সেরকমই ভাবো, আমার কিচ্ছু করার নেই। লেখাটি আজকেই পত্রিকায় বেরিয়েছে এবং সেটা পড়তে তোমাকে কেউ অনুরোধ করেনি। সুতরাং এই নিয়ে তোমার মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। তা থাকবে কেন? প্রথম প্রথম যখন লিখতে, তখন তো কেউ 2 লাইনও পড়তো না। তখন বারবার করে কে পড়তো? তুমি শুধু পেছনের কথা টেনে আনো, সামনে তাকাও। যা লিখছো সামনে তো অন্ধকার। তবুও লিখবো। 100 বছর পরে আমার লেখা কেউ পড়বে এমনটা আমি আশা করি না। তুমি কি আশা করো আমাকে বলবে? জানি না। যাও, ফোনটা ধরো। তুমি ধরো, আমাকে বলছো কেন? ওটা তোমার ফোন। তুমি কি করে জানলে? মনে হলো। যাও ধরো। হ্যালো। আজকাল যে একেবারে ফোন করিস না। ওমা, তুই তো ভুলে গেছিস। কদিন খুব ব্যস্ততা যাচ্ছে রে। ও হ্যাঁ, যে জন্য ফোন করা, তোর সাহেব কোথায় রে? আচ্ছা, ডাকবো। হ্যাঁ শোন, আগে তোকে বলিনি, আজ ওনার একটা লেখা বেরিয়েছে। ভীষণ ভালো লিখেছে জানিস। তুই নিশ্চয়ই আগে পড়েছিস। হ্যাঁ, ফোনটা দি, ওনাকে নিজের মুখে বলবো। বাসায় নেই। রবীন্দ্রনাথের লেখা আমার একমাত্র বিষয়। বলতে পারো যে এই যাবৎ আমি যা লিখেছি তার অধিকাংশই রবীন্দ্রনাথের লেখা নিয়ে। আমার অবসর কাটানোর জন্য আমি রবীন্দ্রনাথের লেখা পড়ি, গান শুনি, কিন্তু তারপরে রবীন্দ্রনাথের এমন কিছু আছে যেগুলো আমি বারবার করে পড়ি। যেমন রবীন্দ্রনাথের ছোট গল্প, ছিন্নপত্র,
তারপরে রবীন্দ্রনাথের প্রবন্ধ, আমি এগুলোর উপর কিছু কিছু লিখেছি। তবে সবচাইতে বেশি লিখেছি বোধহয় রবীন্দ্রনাথের কবিতা। জানি আপনার গতকালে যে লেখাটি ছাপা হয়েছে তাও কবিতা নিয়ে, বাঁশি এবং বাঁশিওয়ালা কবিতা দুটো আমার বহুবার পড়া। কিন্তু জানেন, আপনার লেখা পড়ে মনে হয়েছে আগে তো কখনো এরকম পড়িনি। তাই তোমার কাছে দুর্বোধ্য মনে হয়নি? না তো। পাঠকরা বলে যে আমার লেখা দুর্বোধ্য, আর পরিচিত জনরা বলে যে আমার গদ্য নাকি আমার চরিত্রের মতোই জটিল। তাই আপনি জটিল? আমার কিন্তু তা কখনোই মনে হয়নি। তোমার কি মনে হয়? না মানে আমার আপনাকে কখনোই জটিল মনে হয় না। মনে হয় আপনি খুব রসিক, প্রাণ খুলে হাসতে পারেন, হাসাতে পারেন, বাড়ির সবার কাছে আপনি খুব প্রিয়। তোমার কথাগুলো একেবারে মিথ্যা নয়, তবে মানুষের মানসিকতা নাকি তার সৃজনশীলতায় বেশি প্রতিফলিত হয়। তাই আমার লেখা যদি জটিল হয় তাহলে আমি মানুষটা নিশ্চয়ই জটিল। কি যে বলেন! কথাটা হয়তো এক অর্থে সত্যি। আমার বৃদ্ধ বাবা মা আমাকে তাদের অভিভাবক ভাবেন। তারা এইভাবে পুলকিত যে তাদের সন্তান একটা খুব বড় ব্যক্তিত্ব অর্জন করেছে। মা কখনো কখনো ভাবেন যে এটা ছেলের বেয়াদবি। আবার আত্মীয় পরিজনরা কেউ কেউ ভয়ে দূরে সরে থাকেন। কিন্তু আমি আমার নিয়মে অটল। সত্যি আপনাকে বোঝা সহজ নয়। এই দেখো, তোমাকে এতক্ষণ বসিয়ে রেখেছি। এই নাও লেখাটা। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে আমাকে ফেরত দিয়ে দিও। কি যে বলেন! আসি। আচ্ছা। জীবনের উজ্জ্বল প্রেমের ছবিগুলো কখনো মনের ভেতর নড়ে চড়ে ওঠে। সেই একতরফা ভালোবাসার কথা মনে পড়ে যায় বড় বেশি। এই মেয়েটির উচ্ছলতায় সেই উজ্জ্বল দিনগুলির কথা মনে পড়ে গেল। ঘন কালো একজোড়া চোখের দিকে তাকিয়ে একসময় আমি আষাঢ়ের জমে থাকা মেঘ দেখতাম। বলেছিলাম, তোমার মেঘের দিকে তাকালে বলতে ইচ্ছে করে, হায় বৃষ্টি ঝেপে। তুমুল হাসিতে ভরিয়ে দিয়েছিল। তারপর আমার জগৎ থেকে নেই সে। দুঃখ পাইনি, তবে স্বপ্নের মধ্যে আমাকে রেখে দিয়ে চলে গেল সে। তবু দিন কাটে, সূর্য ওঠে, অস্ত যায়, রাত আসে। এক বিছানায় এক ঘরে দাম্পত্য জীবনকে ভোগ করতে হয়। বিবমিশা প্রবল হলে কথা কই, দুজন দুজনের দিকে পিঠ দিয়ে ঘুমাই। তবু ঘর বদল হয় না, বিছানা বদল হয় না। এটুকুই আমার জটিলতা। যা কিছু আমার দখলে, আমি সবটুকুকেই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাই। মাঝে মাঝে আমার স্ত্রীর দিকে তাকিয়ে ভাবি, কি করে কাটলো এতগুলো দিন। আমি ওর মনটাকে জানি, জানি ওর মস্তিষ্ককে, ওর হৃদয়টাকে। তবুও মাঝে মাঝে কেন ঘৃণা জন্মায়। এরপরও মানুষটা ঘর ভাঙে না, কারণ ও ঘর ভাঙা ঘৃণা করে। নিজের অবস্থান সম্পর্কে অত্যন্ত সচেতন। এত কিছুর পরেও, এত জটিলতার মধ্যেও মন শুধু খুঁজে বেড়ায় সেই চোখ, মেঘে মেঘে থাকা সন্ধ্যা তারাটির মতো। শ্রাবণের মেঘে মেঘে সন্ধ্যা তারার সন্ধানে হয়তো বাঁচিয়ে রাখে আমাদের এত সব জটিলতা।